বিরতির পর সবাইকে স্বাগত জানাচ্ছি অভিমত অনুষ্ঠানে। সরকারের মেয়াদ আসলে কতদিন থাকা উচিত অন্তর্বর্তীকালীন সরকারের? সংবিধানে একটি রূপরেখা আছে, তবে এই সরকার সংবিধান মেনে যে হয়নি সেটি বারবার যারা উপদেষ্টা আছেন কিংবা এই সরকারের যারা সমর্থক আছেন কিংবা বিভিন্ন বিশ্লেষকরা বিভিন্নভাবে আমাদেরকে স্মরণ করিয়ে দিচ্ছেন। কিন্তু এই সরকারের কোনো রূপরেখা যে দাবি করছে বিএনপি সহ অন্যান্য রাজনৈতিক দল এবং বাংলাদেশের একটি বিশাল সুশীল সমাজও দাবি করছেন যে সরকারের একটি রূপরেখা দেওয়া উচিত। আজকে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল অফ বাংলাদেশ এর প্রধান ডক্টর ইফতেখারুজ্জামানও বলেছেন যে সরকারের একটি রূপরেখা থাকা উচিত। তারপরও কেন ৩ মাসেরও বেশি সময় ধরে এই সরকার ক্ষমতায়, কেন সেই রূপরেখা তারা দিচ্ছেন না কিংবা দেওয়ার চেষ্টা করছেন না? নাকি সরকারের মধ্যে নিজেদের মধ্যেই হয়তো এখনও কোনো নিশ্চয়তা নেই আসলে তারা কিভাবে রূপরেখা দিবেন, কাকে রূপরেখা দিবেন, সেই রূপরেখা কেমন হবে, এবং একই সাথে এই রূপরেখা দিয়ে তারা যে কারণে এসছেন সেই উদ্দেশ্য এবং সেই আকাঙ্ক্ষা বাস্তবায়ন হবে কিনা, নাকি সেখানে অন্য কোনো চিন্তা আছে, যেটি ডক্টর ইউনূস আজকে বলেছেন যে তাদের 4 বছরের কম কিংবা তার চেয়ে কম থাকার পরিকল্পনার কথা কিংবা থাকার ইচ্ছার কথা। এবং যদিও তিনি কোনো সময়রেখা দেননি, সেটি এই 4 বছর 4 মাস নাকি 14 মাস নাকি 24 মাস নাকি আসলেই 4 বছর থাকতে চাচ্ছেন, সেটি এ ধরনের কোনো ইঙ্গিতই তিনি দেননি। তবে 4 বছর উল্লেখ করে যেটি প্রচার করা হয়েছে বা যেটি সন্দেহের চোখে কিংবা যেটি আলোচনায় এসছে তা হচ্ছে যে কেন এই সংখ্যা 4 বছর তিনি উল্লেখ করলেন। এর কোনো যোগসূত্র আছে কিনা তার ক্ষমতায় থাকা বা ক্ষমতাকে দীর্ঘস্থায়ী করা কিংবা এই অন্তর্বর্তীকালীন সরকারকে অন্য কোনো রূপে নিয়ে যাওয়ার? বিভিন্ন গ্রুপ পলিটিক্যাল পার্টি ফর্ম করছে। আপনারা ইতিমধ্যেই দেখছেন যে গতকালকে একটি রাজনৈতিক দল তারা আত্মপ্রকাশ করেছে এবং তারা এই আত্মপ্রকাশের মধ্যে তারা চেয়েছে এই সরকারের বিভিন্ন বিষয়ে তারা সমর্থন চেয়েছেন। আবার আমরা এও জানি যে ছাত্ররা যারা এই আন্দোলনের মূল উদ্যোক্তা, তারা নতুন করে একটি রাজনৈতিক দল গঠনের, তাদের সমর্থকরা নতুন করে একটি রাজনৈতিক দল গঠনের পরিকল্পনার কথাও আজকে মানবজমিন সহ বিভিন্ন পত্রপত্রিকায় এসছে। দর্শক মণ্ডলী, আসলে সরকারের মেয়াদ, সরকারের রূপরেখা কেমন হওয়া উচিত? আমরা বিরতির আগে কথা বলছিলাম তা নিয়ে। আমরা জনাব মুজিবুল হক মনি তার সাথে কথা বলছিলাম। এবার আমরা জনাব মোল্লা আপনার কাছে যাব। এই সরকার 4 বছরের কম সময় থাকবে এবং ডক্টর ইউনূস আরেকটি কথা বলেছেন, যখন তাকে প্রশ্ন করা হয় যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হবে কি হবে না, তিনি বলেছেন যে বাংলাদেশের মেজর পলিটিক্যাল পার্টি বিএনপি চায় না যে কোনো রাজনৈতিক দল নিষিদ্ধ করা হোক। তার একটি রায় ইতিমধ্যে দিয়ে দিয়েছে এবং তিনি বলেছেন যে বিএনপির এই যে রায়, এই রায়ের বাইরে তো তিনি যেতে পারেন না। তো আওয়ামী লীগকে বাঁচিয়ে রাখার অবলম্বন কি এখন বিএনপি? না, মোটেই না। আমি আপনাকে বলি, একটা দখলদার গোষ্ঠী এই দেশটাকে দখল করে আছে। তারা নির্বাচন কি দিবে না দিবে এই নিয়ে বোধহয় আওয়ামী লীগ খুব একটা চিন্তা করে না। আমরা মনে করি এই দেশের মানুষ এই সরকারের যত দ্রুত বিদায় হবে সেদিকেই যাচ্ছে এবং আশা করি 6 মাস সর্বোচ্চ 1 বছর দেখবেন এই দেশের মানুষই এই দখলদার সরকারকে বিতাড়িত করবে, এটা আমরা বিশ্বাস করি এবং হবেও তাই। আর সেকেন্ড যেটা বললেন যে বিএনপি কি সেই এটা করতেছে, আমি সেটা মনে করি না। বিএনপির স্বার্থেই বিএনপি হয়তো কয়েকদিন পরে বিএনপি চাইব যে আওয়ামী লীগ সামনে আসুক, যাতে, কারণ আমি একটা জিনিস বিশ্বাস করি, বিএনপি যাই হোক অনেক সমালোচনা আছে বিএনপির অনেক কিছু যেগুলো আমরা পছন্দ করি না, হ্যাঁ, কিন্তু আজকে হয়তো তারা তাদের ভাগ বাটোরা হালুয়া রুটির ভাগে কম পড়াতে হয়তো তারা তাদের অবস্থান অন্যরকম করতেছে। তবে যেহেতু বিএনপি একটা রাজনৈতিক দল অবশ্যই চাইবো যে আরেকটা রাজনৈতিক দল মাঠে থাকুক। তাহলে গণতন্ত্র, একমাত্র রাজনীতিবিদরাই রাজনীতিটা বা দেশ পরিচালনার জন্য রাজনীতিবিদদেরই দরকার দেশ পরিচালনার জন্য। তো সুতরাং বিএনপির স্বার্থেই এখন চাইবে, খুব শীঘ্রই হয়তো চাবে, যেটা আমাদের সাবেক না, আমি বলবো বর্তমানেই যে আমাদের পররাষ্ট্রমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ, উনি একটা সুন্দর কথা বলেছেন যে গণতন্ত্র রক্ষার স্বার্থে প্রয়োজনে আমরা বিএনপির সাথে ঐক্যবদ্ধভাবে কাজ করতে রাজি আছি। এবং এই যে ডক্টর হাসান মাহমুদের এই বক্তব্যের পরে সোশ্যাল মিডিয়াতে, পত্রপত্রিকাতে জনগণের, সাধারণ পাবলিকের, আওয়ামী লীগ সমর্থকদের প্রতিক্রিয়া আপনি নিশ্চয়ই পড়েছেন। হ্যাঁ হ্যাঁ, সেটা পড়েছি এবং সেই প্রতিক্রিয়ার সম্পর্কে আপনার প্রতিক্রিয়া জানতে চাই। না, সেই প্রতিক্রিয়ার ব্যাপারটা ঠিক আছে, সে যেটা বলছে এটা একটা বেসিক
আমি বলবো যে কথাটা উনি যেভাবে বলছেন এটি মানে ওনার সাথে আমি একমত। কিন্তু সাধারণ মানুষের আওয়ামী লীগকে নিয়ে এই যে আওয়ামী লীগ অফার করছে বিএনপিকে, মানে আওয়ামী লীগ এখন অফার করছে যেই সরকারকে মানুষ টেনে নামিয়েছে কিংবা গণঅভ্যুত্থানের মাধ্যমে পতন ঘটেছে, আবারও আপনার সাথে আমি দ্বিমত করব। ওই মানুষজন যেই পররাষ্ট্রমন্ত্রী তাকে আগের দিন খবর আসলো যে তিনি অ্যারেস্ট হয়েছেন, পরবর্তীতে আলোচনায় আসলো তিনি একটি বন্দোবস্ত করে তিনি বাংলাদেশ ছেড়েছেন বা পালিয়ে না, গেছেন ওগুলো বাংলাদেশ ওগুলো থেকে। তো ধরেন সামাজিক যোগাযোগ মাধ্যমের কথা বা এরকম আমরা কিছু অথেন্টিক এরকম কিছু শুনিনি যে তিনি অ্যারেস্ট তিনি হয়েছেন। বাংলাদেশ ছাড়লেন কেন? তিনি বাংলাদেশে ছিলেন, মানে আমি ঠিক জানি না, তিনি বাংলাদেশে আমার যতটুকু জানা মতে উনি তখন বাইরেই ছিলেন। তিনি উনি বাংলাদেশেই ছিলেন। বাইরেই ছিলেন। তিনি তবে আমি, বাংলাদেশেই ছিলেন। হ্যাঁ, তাও হইতে পারে, তবে না, যেভাবে তাও হোক হইতে পারে না, কিন্তু আমি আপনাকে নিশ্চিত করছি, তার জীবন আমি আপনাকে রক্ষার্থে নিশ্চিত দেখেন, করছি তিনি বাংলাদেশেই ছিলেন। হ্যাঁ হতে পারে, কিন্তু তার মতো এরকম মানে লক্ষ লক্ষ আওয়ামী লীগের নেতাকর্মীদের জীবনের যে ঝুঁকি, সেই ঝুঁকির জন্য আমি মনে করি তারা যদি মানে জীবন রক্ষার জন্য যদি কোথাও চলে যায় বা কোথাও আশ্রয় নেয়, এটা কোনো অপরাধ না। এরকম আজকে দেখুন আর এই অনেক যারা সময়, আশ্রয় নিতে পারছে না, যে সমস্ত নেতা কর্মীরা হ্যাঁ, যাদের বাড়িতে হামলা হয়েছে, যাদের বাড়িতে আমরা হয়েছে এই যে লুট এই করা কথাটাই হয়েছে, আপনাকে বলি যে দেখেন এই 2006 যে নেতা বাংলাদেশের আওয়ামী লীগের শীর্ষস্থানীয় সব নেতা যে পালিয়ে গেলেন ডক্টর হাসান মাহমুদের মতো, তো এই কর্মীরা কি করবে? এখন আপনি কি যদি, ওই তো আবারও বললাম যে এই যে যে সন্ত্রাসীদের হাতে যে ধরনের অস্ত্র ছিল, যে ধরনের অবস্থা ছিল, সেখানে কি, যেখানে পুলিশ মেরে ফেলছে, সেখানে একজন সাধারণ মানুষ তার আত্মরক্ষার জন্য পালাতেই পারে বা এক জায়গায় আত্মরক্ষার ডক্টর জন্য, হাসান মাহমুদ সাধারণ মানুষ নন, তিনি একজন না না, নেতা। তার জন্য তো আরো বেশি রিস্ক, তার লাইফ তো আরো বেশি অর্থাৎ রিস্ক। আপনি বলতে চাচ্ছেন যে নেতা তার কর্মীদের নিরাপত্তা নিশ্চিত না করে তিনি যদি পালিয়ে যান, এটি সঠিক? দেখেন, না 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 না, সেটা না। আমি বলবো যে প্রতিটা মানুষেরই, প্রতিটা নেতাকর্মীরই জীবনের মূল্য আছে। আমি বলবো যার যার পক্ষ থেকে যার যার সুবিধা মতো শেষে সেভ হওয়ার চেষ্টা করবে, কারণ অস্ত্রের মুখে বাহাদুরি করার কোনো সুযোগ নাই। অতএব আগে আমাকে বাঁচতে হবে। এবং দেখেন 3 মাস আগের যে বাংলাদেশ আজকে কিন্তু এক অবস্থায় নাই। সুতরাং এই পরিস্থিতি যে পরিবর্তন হবে ইনশাল্লাহ। আবার ওই যে ওই কথাটা বলি যে বিএনপি যেই অফারটা বা যেই কথাটা ডক্টর হাসান মাহমুদ বলেছেন, এই কথাটা বিএনপি যদিও মানে মানে আমার মনে আছে ফখরুল ইসলাম বলেছিলেন মহাসচিব যে ভূতের মুখে রাম নাম। আমি আপনাকে বলে রাখলাম এই টক শোতে যে এই ফখরুল ইসলাম এই আবার বলবে যে এখন আওয়ামী লীগকে আমাদের প্রয়োজন, কারণ তারাও মনে করে ওই যে -2 যখন, অথবা সেই এর সাথে বিতাড়িত করার জন্য যে আওয়ামী লীগ বিএনপি সব দল মিলে যে কাজটা করছে, আগামীতে সেটাই হবে বাংলাদেশে, এটা আমি নিশ্চিত। তবে একটা জিনিস সেটা হচ্ছে যে দেখুন আজকে এই যে কথায় কথায় যেটা জনগণের উপর দিয়ে চাপিয়ে দেওয়া হয়, সন্ত্রাসীরাও বলে জনগণের কথা, মানুষজন মেরে ধরে সন্ত্রাসীরা তারা বলে যে জনগণ এটা করছে, যেখানে মব, আমি তো এটাকে মব জাস্টিস বলি না, এটা মব কোনোদিন জাস্টিসই হয় না, মব এটা একটা ভায়োলেন্স। তো সুতরাং এই যে যে সংঘবদ্ধ আক্রমণ, এই যে সংঘবদ্ধ হত্যা, এই হত্যার নামে যে জনগণরে জড়িয়ে দেওয়া হয় বাংলাদেশে সন্ত্রাসীরা, এখন জনগণ যে কার পক্ষে আছে সেটা কিন্তু বোঝাটা খুব কঠিন। কারণ একটা সন্ত্রাসী কথায় কথায় বলে যে জনগণ এটা বলছে, আজকে যখন সাধারণ মানুষ তাদের দাবি দাওয়া নিয়ে যাচ্ছে, তাদের যখন মারা হয় তখনও বলে যে এটা মানে জনগণ করছে। আসলে জনগণটা কে? তবে হ্যাঁ, এখানে এটা মাপার যে একটা জায়গা, সেটা রিসেন্ট কয়েকটা মানে ইউটিউবার অলরেডি, যেটা একটু আগে আমি বললাম যে কয়েকটা করেছে, জরিপ করেছে, সেখানে জরিপে আপনাকে এখনো বলছি, সর্বশেষ মাসুদ কামাল একজন সাংবাদিক যিনি কট্টর আওয়ামী লীগ বিরোধী, তিনি কিন্তু একটা জরিপ করছে যেখানে প্রায় 71 বোধহয় 71% এই মুহূর্তে ভোট হইলে আওয়ামী লীগ মানে জয়ী হবে, এবং এইটাই বাংলাদেশের সঠিক চরিত্র মানে চিত্রটা এরকমই। তারপরে আপনার আরো একাধিক এরকম জরিপ হয়েছে, কোনোটায় আওয়ামী লীগকে কেউ এ পর্যন্ত বলতে পারে না যে সে 3 নম্বরে আছে বা 2 নম্বরে আছে, আওয়ামী লীগ এখনো 1 নম্বরে আছে। এই জন্যই আমরা বলি যে আমরা কিন্তু জনগণ, যেটা এর আগে আপনি আমাকে প্রশ্ন করলেন যে জনগণের কাছে ক্ষমা চাইবো কিনা, কারণ জনগণ কেউ তো বলে নাই আমাদের ক্ষমা চাইতে যে আমরা মানে ভুল করছি। জনগণের সাথেও এই দেশের জনগণের জন্য আওয়ামী লীগ জননেত্রী, আপনারা কি জনগণ চিনতে ভুল করছেন কিনা? জি, আপনারা জনগণ চিনতে ভুল করছেন কিনা? না না, মোটেই না, জনগণ আমাদের পক্ষে আছে। কারণ এই যে যে আপনারা যেটাকে বিপ্লব বা অভ্যুত্থান বলেন, যে ভুয়া এই যে অভ্যুত্থান বা বিপ্লব, এটা তো একটা সন্ত্রাসী কর্মকাণ্ড। এই এই সন্ত্রাসী ভুয়া যদি কর্মকাণ্ড, হয়, এই হ্যাঁ, ভুয়া বিপ্লবের কারণে কেন পালিয়ে গেলেন?
না না, সেটা সেটা তখন কিছু জনগণ যারা আজকে বলতাছে, মিডিয়ার সামনে এসে বলতাছে যে আমরা ভুল করেছি, তাদের যে কোটার কোটার নাম করে তো যারা এনেছিল, ভুল করেছে তারা কি আপনার এই ভুয়া বিপ্লবের সাথে ছিল আপনি বলতে চাচ্ছেন? তারা তারা বিপ্লবের সাথে ছিল না। তারা কোটার সময় যখন হঠাৎ করে অনেকগুলো আমাদের সন্তানরা মারা গেল, তখন তারা এই জিনিসটা মানে মানতে পারে নাই, এটাই স্বাভাবিক। কিন্তু এটা যে কারা করছে তখনও এই জনগণ বুঝতে পারে নাই। আজ কিন্তু যেটা পরিষ্কার হচ্ছে তাদের কথাবার্তায় বা তাদের স্বীকারোক্তিতে, এটা মানে আপনার ডক্টর ইনুস যখন ক্লিন্টন ফাউন্ডেশনে আমেরিকাতে গিয়ে বলল যে মেটিকুলাস ডিজাইন ওয়াইতে এই প্রোগ্রাম এটা হয়েছে, এক্স্যাক্টলি তিনি সত্য কথা বলেছেন, তিনি সেই কাজটাই করেছেন। ঠিক একইভাবে এই যে একটু আগে বললাম যে এক মানে এই যে সমন্বয়ক বলছেন যে এইভাবে এগুলি না করলে কি আমাদের বিপ্লব হতো, পুলিশ হত্যা না করলে কি বিপ্লব হতো, ঠিক একইভাবে আরেকটা সমন্বয়ক বলছেন যে যদি এই বিপ্লব মানে ব্যর্থ হয় তাহলে সবার মানে মুখোশ খুলে দিব। কি মুখোশটা সেটা আজকে কিন্তু জনগণ সেটা জানে। অনেক জায়গায় দেখেন ইউটিউব মানে বিভিন্ন সোশ্যাল মাধ্যমে আমরা দেখতে পাই, যাত্রাবাড়ির এক ছেলে বলতেছে যে এই যে আপনি প্রথমে দিকে যখন বললেন যে একটা শিশু হত্যার কথা, এই শিশু হত্যা, এই মুগ্ধকে হত্যা, এগুলি তো পরিকল্পিত। আমার নেত্রী গতকাল আমাদের ডেনমার্কের সাথে যখন কথা বলেন, সেখানে সে বলেছেন মুগ্ধ একটা ছোট্ট শিশু ছেলে, এই ছেলেটাকে হত্যা করা হয়েছে। তারপরে এই যে আবু সাইদ, 5 ঘন্টা পরে তাকে হত্যা মানে হসপিটালে নেওয়া হয়েছে, এই 5 ঘন্টায় তাকে মারা হয়েছিল, যাতে মানে কারণ ওই ছেলেকে রবার বুলেটে কেউ মরে মরে যায় না, হ্যাঁ কিছু আঘাত হয় রবার, কারণ পুলিশ রাবার বুলেট ছাড়া কোনো আজকে পর্যন্ত প্রমাণ হয় নাই আচ্ছা, পুলিশ ধন্যবাদ কোনো আপনাকে, অসংখ্য ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ। আমরা আলোচনা অন্যদিকে চলে যাচ্ছে, আমাদের অনেক কলার অপেক্ষা করছেন, আমরা কলারদের কল নিব। তবে জনাব মনি, এই যে সরকারের মেয়াদ নিয়ে আলোচনা হচ্ছে এখন, এই সরকার তো তারা এখনো কোনো রূপরেখা দেননি যে তারা কত বছর থাকবেন। আলোচনা হচ্ছে যে 4 বছর থাকবেন বা তার চেয়ে কম থাকবেন। আপনার কি মনে হয় যে এই সরকার কি 4 বছর থাকবে, নাকি তার চেয়ে কম থাকবে, নাকি তার চেয়ে বেশি থাকবে? এটাও তো আমি বলবো কেমনে, কারণ কি মনে হয়? না, আমি মনে হয়টাই আমি বলতেছি যে এখানে সাধারণ মানুষ হিসেবে যদি আমি বলি যে একটা প্রত্যাশা থাকবে যে এই সরকারের কাছ থেকে আমরা কিছু ভালো এই সময়ের ভিতরে পাই, একটা মানে নির্দিষ্ট পরিমাণ একটা সময়ের ভিতরে, বা সেটা 4 বছর হইতে পারে না, এটা অনেক লম্বা। সবচেয়ে আশ্চর্যের বিষয় হচ্ছে কি, সবাই আমরা বলতেছি কিন্তু যে যত তাড়াতাড়ি সম্ভব একটা নির্বাচন হোক, বা এই সরকার একটা জনগণের সরকার হাতে ক্ষমতাটা দিক বা ইয়ে করি। কে বলছে না? জামাতে ইসলাম, তাদের কোনো তাগদা নেই, তাদের কোনো তাড়া নেই, তাদের কোনো ইয়ে নেই। তাই আমার কাছে ওই জিনিসটা খুব বেশি রহস্যজনক লাগে যে ওনাদের কোনো তাড়া নাই, বিএনপির এত তাড়া কেন? বিএনপি এটা এবার বলে হ্যাঁ আমাদের উচিত ওই সরকারকে কিছু সময় দেওয়া, কিন্তু যত তাড়াতাড়ি পাই এটা তারা বলে আসতেছে, ওই যে কিছুটা মাথা হাতাইয়া এরপরে আবার তাদের কথাটা বলতেছে ইয়ে করে আর কি বিএনপি। কিন্তু এই ধরনের কথাবার্তা তো নাই, বরং ওদের মুখে, জামাতিদের মুখে আসতেছে যে এই সরকার বিএনপি খুব বেশি বাড়াবাড়ি করতেছে, খালি সময় চাচ্ছে, এই করছে সেই করছে। এই যে স্ট্যান্ড, এই যে জামাতের যে অবস্থানটা, এই প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশনটাও এইখানে আসে, যে তাদের চিন্তা হলো গিয়া যে প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশনে যদি হয় মানে নির্বাচন হয়, তাহলে জামাল ভাই যে কথা বলছেন যে ছোট ছোট দল, এই ছোট ছোট দল কারা? এই জামাতের সাথে যত ইসলামিক দলগুলো আছে এরা সবাই মিলে একটা বিরাট অঙ্কের একটা পার্সেন্টেজ তারা পেয়ে যাচ্ছে। আচ্ছা, আমি 1-2 এটা আমি বুঝি না, কিন্তু মারাত্মক ধরনের একটা ষড়যন্ত্র যেখানে কাজ করছে সেইটা আমি বুঝতে পারি। সেটা হলো গিয়ে যে আজকে এই বিএনপি যাই বলেন না কেন বা যাই মনে করেন না কেন, বিএনপি নিজেও জানে না যে এই 4 বছর কেন ইউনূস সাহেব চাচ্ছেন। বিএনপি নিজেও জানে না এই সরকারের রোডম্যাপটা কী। তাহলে 15 বছর পর্যন্ত আন্দোলন করলাম বিএনপি এই বিগত সরকারের বিরুদ্ধে, ওনাদের নলেজেই নাই এই সরকারের রোডম্যাপটা কোথায়, ফ্রেমওয়ার্কটা কোথায়। তাহলে এই সরকারটা কি চায়, তার ভবিষ্যৎটা কী, এর প্ল্যানটা কী? জনসাধারণের সঙ্গে তো তার কোনো সম্পর্কই নাই, কিচ্ছু নাই। তাহলে এর প্রোগ্রামটা কী, মানে তার ইয়েটা কী, মানে প্রজেক্টটা কী? সেটা কিন্তু আজকে দর্তব্য বিষয়। এই জন্যই যে ইউনূস সাহেব কিন্তু বলেই ফেলছে যে 4 বছর লাগবে। কিসের 4 বছর? আপনার যদি একটা সুষ্ঠু নির্বাচনের করতে হয়,
বড় জোর 6 মাস লাগবে। নির্বাচন কমিশন অলরেডি হয়ে গেছে, এখানে কমিশনের ব্যাপারে কাজটা শেষ হয়ে যাচ্ছে। আপনি কোন সংখ্যাটা করবেন? এত বড় একটা রাষ্ট্রের আপনার সেই জুরিডিকশানেই নাই, লিগ্যাল জুরিডিকশান নাই যে আপনি সব কিছুর মাধ্যমে হাত দিতে পারেন। এই ধরনের কোনো জুরিডিকশান নাই আপনার, এটা ইন্টারিম গভর্নমেন্ট। সেই ক্ষেত্রে আমরা একটু বেশি সংখ্যায় আছি যে এই গভর্নমেন্টের আসলে তার নিয়তটা কী, মানে তার প্রজেক্টটা কী। এই প্রজেক্টটা নিয়ে আমরা খুব দুশ্চিন্তায়, এবং এটা যদি বাস্তবায়নের দিকে যায়, বাংলাদেশের মানুষ যদি সজাগ না হয়, বাংলাদেশ কিন্তু অপেক্ষা করছে মারাত্মক একটা ভবিষ্যতের, মারাত্মক, যেটা কল্পনাও করতে পারবে না কেউ। এটা আমার মানে এই সরকার মেয়াদ নিয়ে আমরা কথা বলছিলাম এর আগে। এখন সরকারের যে পরিকল্পনাগুলি আছে, এই সরকার তো আর স্বাভাবিকভাবে আসেনি। জনাব তারেক রহমানও বলেছেন যে একটি বিশেষ পরিস্থিতিতে এই সরকার এসছে। এখন আসার পরে বিএনপি যদি তাড়াহুড়া করে নির্বাচন দিন, তাহলে সরকারকে কেনই বা আনতে হলো? আর আনার পরেই কেন বলা হলো না যে আপনি আইসাই নির্বাচনের ঘোষণা দিবেন? এটা বলতে হবে কেন? আচ্ছা, হ্যাঁ, ধন্যবাদ। আচ্ছা, আপনার এই প্রশ্নের আনসারে যাওয়ার আগে উনি যে একটা কথা বলছেন যে নিষিদ্ধের ব্যাপারটা, দেখুন, বিএনপি অবশ্যই একটি বৃহৎ রাজনৈতিক দল। বিএনপি যখন কথা বলবে বা তার প্রতিক্রিয়া দেখাবে, তার দলীয় অবস্থান দেখাবে, তাকে অবশ্যই অনেকগুলা রেসপন্সিবিলিটি নিয়েই কথা বলতে হবে। বিএনপি জন্মলগ্ন থেকেই বহুদলীয় গণতন্ত্রে বিশ্বাস করে। এই দেশে জামায়াত ইসলামী নিষিদ্ধ হয়েছিল 3বার, এবং আওয়ামী লীগ যদি আপনি বলেন যে 75-এ 25শে জানুয়ারি তখনও নিষিদ্ধই হয়েছিল, পরে বাকশাল হয়েছিল। এখন কথা হচ্ছে যে কেউ বলছেন যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে। বিএনপি প্রথমত হচ্ছে তার দলীয় যে অবস্থান, সেটা হচ্ছে বহুদলীয় গণতন্ত্রে বিশ্বাস করে। বিএনপি বিশ্বাস করে বহু দল বহু মত পথ থেকে আলোচনার মাধ্যমে যেটা ভালো আমরা সেটাই গ্রহণ করব, এই নীতিতে বিএনপি বিশ্বাস করে। সেই তার দলীয় অবস্থান থেকেই বিএনপি বলছে যে আমরা কাউকে নিষিদ্ধ করার পক্ষে নয়। যখন জামাতে ইসলামীকে সর্বশেষ নিষিদ্ধ করেন এই পতিত সরকারের বিদায়ের 4 দিন আগে, তখনও কিন্তু বিএনপি বলেছে যে না, আমরা জামাতের রাজনীতি তথা কারো রাজনীতি বন্ধের পক্ষে নয়। এখন যখন এই ছাত্রলীগকে নিষিদ্ধ করা হয়েছে বা আওয়ামী লীগের ব্যাপারে কথা হচ্ছে, বিএনপির দলীয় অবস্থান হচ্ছে বহুদলীয় গণতন্ত্র। দ্যাটস ভেরি ক্লিয়ার। এখানে কারো পক্ষে বা বিপক্ষে আমাদের সমস্যা কি জানেন? যখন আমরা কথা বলতে গিয়ে কারো পক্ষে চলে যায়, তখন আমরা বলি সে বোধহয় ওই পক্ষ নিয়েছে, কিন্তু সত্যটাই বলতে হবে। বিএনপি সেই সত্যের রাজনীতি করে। এটা গেলো একটা প্রশ্ন। দ্বিতীয়ত হচ্ছে আমার এই ভাই যেভাবে কথা বলছেন, সবসময় তাদের মধ্যে এক ধরনের অহমিকতাবোধ বা দাম্ভিকতা কাজ করে যে বাংলাদেশ মানেই আওয়ামী লীগ, বাংলাদেশ মানেই আওয়ামী লীগ দেশ স্বাধীন করেছে। এটা শেখ হাসিনাও আজ তো বারবারই বলতেন যে আমার বাবা দেশ স্বাধীন করেছে, আমার বাবা দেশ স্বাধীন করেছে। এটার প্রসঙ্গ নিয়ে কিছুদিন আগে একটা আলোচনা এসেছিল যে ফাউন্ডিং ফাদার্স, যাই হোক আমি ওই আলোচনায় যাব না, তাদের অনুসূচনা হওয়া উচিত ফার্স্ট অফ অল। সেকেন্ডলি, তারা জাতির কাছে নিঃশর্তভাবে ক্ষমা চাওয়া উচিত। অন্যথায় আমি মনে করি, আমার যেটা অ্যানালাইসিস বলে, যে তারা 75 পরবর্তী যে সিচুয়েশন, সেই সিচুয়েশনই তাদেরকে আবারও ফেস করতে হবে। ইট উইল নট বি ইজি টু রিগেইন দ্য পাওয়ার এগেইন, পার্টিকুলারলি ইফ দে স্টিক অন শেখ হাসিনা ওয়াজেদ অর হাসিনা মুজিব ফ্যামিলিজ লিডারশিপ। দ্যাটস ভেরি ক্লিয়ার। আমি এটা ক্লিয়ারলি বলতে চাই। আসি এখন আপনার যে প্রশ্ন, আপনার প্রশ্নটা কী ছিল? আমি সরি, কেন এই সরকার নির্বাচন দরকার? দেখুন, আমি আবারও বলি, ইসলামী তো তাদের কোনো তারা নেই, যে মনি বলেছেন, এবং তারাও চান। গতকাল ডক্টর শফিকুর রহমানও বলেছে যে এই সরকার যে সুযোগ নিয়ে এসছে, সেই সুযোগটা তাদেরকে দেওয়া উচিত। ওকে, জামায়াতে ইসলামী কি বলেছে বা না বলেছে, তাদের দুশ্চিন্তা তাদেরকেই নিতে দেন। আমি যা বলবো সেটা তাদের নিজস্ব দলীয় দৃষ্টিভঙ্গির ব্যাপার। সরকার তো এনেছেন আপনারা সবাই মিলে। না, সবাই মিলে এনেছে। জামাতে ইসলামীও বলছে, জামাতে ইসলামী সবাই মিলে যখন এনেছেন, জামাত বলছে সময় দিতে, জি, বিএনপিও বলছে সময় দিতে। বিএনপি কিন্তু বলছে না এখনই নির্বাচন দিয়ে দেন। বিএনপি বলছে যেহেতু আপনার প্রায় 3 মাসই হয়ে গেছে, অনেক দিন থেকেই বিএনপি বলছে আপনারা একটা শুনেন, আপনি যখন কোনো একজন সায়েন্টিস্ট যখন কোনো থিওরি ডেভেলপ করে, তখন কী করে? হি গিভ সাম পোস্টুলেট ফার্স্ট, রাইট? এই পোস্টুলেটগুলোর উপর ভিত্তি করেই তো সায়েন্টিস্ট তার থিওরি ডেভেলপ করে, তাই না? তো আপনি যদি এই রাজনীতি তো বিজ্ঞান, আমি যদি তত্ত্বকথায় না গিয়েও ভেরি সিম্পলি বলি, ইউ মিস্টার ডক্টর ইউনূস অর দ্য কেয়ারটেকার গভর্নমেন্ট অর ইন্টারিম গভর্নমেন্ট অর হোয়াট এভার ইউ সে, আপনি ক্ষমতায় এসেছেন, আপনার কাজ কি? দ্য মেইন ফাংশন টু পারফর্ম এ ফ্রি, ফেয়ার অ্যান্ড ক্রেডিবল ইলেকশন অ্যান্ড টু হ্যান্ড ওভার দ্য পাওয়ার যারা নির্বাচিত হয়ে আসবে।
আপনি এই যে কাজটা করবেন, আপনি এই কাজটা করতে গিয়ে আপনার পথিমধ্যে কি করতে হবে? সংস্কার করতে হবে। পুলিশের সংস্কার, নির্বাচন কমিশনের সংস্কার, জাতীয় সংসদের সরকার, বা আবার নিয়ে আসছেন তো মনে করেন সংখ্যার, যেটাই করেন না কেন আপনি পথিমধ্যে এই কাজগুলা করেন, কিন্তু আপনার গন্তব্যটা হচ্ছে কোথায়? ট্রেন গিয়ে কোথায় থামবে? একটি নির্বাচিত সরকারকে, প্রধানমন্ত্রীকে যখন আপনি ক্ষমতা হস্তান্তর করবেন, এটাই হচ্ছে আপনার গন্তব্য। বিএনপি বলছে, ওয়েল, can you give your destination when you will do that and when you will reach here? বিএনপি এটাই বলছে যে আপনি কখন গিয়ে ওই জায়গায় পৌঁছবেন, আপনি ওই কথা বলেন। কারণ আপনি যদি লক্ষ্য ছাড়া দিক বিদিক ছুটাছুটি করেন, তাহলে আপনার প্রতি মানুষের যে অস্থিরতা বাড়বে, এবং মানুষ কিন্তু এক ধরনের দোদুল্যমানতায় থাকবে যে আসলে কি হচ্ছে এটা দেশে। আর এটা আসার যে উপকরণগুলো, যে এলিমেন্টসগুলো, সেটা মার্কেটে উপস্থিত আছে বিদায় এই প্রসঙ্গটা আরও বেশি খুব স্ট্রংলি রাজনীতি আসছে। কেন আসছে? একবার আসছে -2, একবার আসছে কি আবার মনে করেন নিষিদ্ধ করা, একবার আরো বিভিন্ন ধরনের কথাগুলো, সংখ্যানুপাতের নির্বাচন, 4 বছরের সংসদ হবে। এত সংস্কার আপনি করবেন কার জন্য? রাজনীতির জন্যই তো, রাজনৈতিক দলের জন্য, দেশের জন্য, মানুষের জন্য। সেই রাজনৈতিক দল, বৃহত্তম জনগোষ্ঠীকে যারা প্রতিনিধিত্ব করে, আপনি তাদেরকে যদি আপনার আস্থায় না নিয়ে আসতে পারেন, তাদেরকে সাথে যদি আপনার কনসার্ন না থাকে, তা কার জন্য করবেন? তাই না? আপনি একটা বিল্ডিং বানাবেন কার জন্য? আপনার সেই সুন্দরী রমণী স্ত্রীকে নিয়ে বসবাসের জন্যই তো। এখন আপনার সেই স্ত্রী যদি আপনার সাথেই না থাকে, তো আপনার এই ঘর বানিয়ে কি হবে? আমার কথা বুঝছেন? আপনি নির্বাচন করবেন এটা বললে আপনি কবে করবেন? একটা প্ল্যান দেন যে ইয়েস। এখন প্রশ্ন হচ্ছে, বিএনপি কিন্তু কখনোই বলছে না যে আপনি ওই সময় দিয়ে দিতে হবে, 1 বছরের মধ্যে দিয়ে দিতে হবে, এই কথা বলেনি। আপনি মনে করেন, আমি একটা এক্সাম্পল নিয়ে আসি। মনে করেন বললো সরকার এন্ড অফ 2025, 2025-এর পরে ডিসেম্বরে নির্বাচন দেওয়া হবে, সেটা ±2-3 মাস হতেই পারে। সংস্কার যে এক্স্যাক্টলি যে সম্ভবত সব হয়ে যাবে, বিএনপিও সেটা বলছে না। এখন যখন আপনি কোনো প্ল্যানই দেবেন না যে আপনি কি করতেছেন এবং কবে গিয়ে আপনি পৌঁছবেন, এর মধ্যে আবার এইটা আলোচনায় চলে আসছে যে 4 বছরের কথাটা। 4 বছরের কথাটা দেখুন, ডক্টর ইউনূস সাহেব যেটা মিডিয়ায় যেভাবে আসছে, আমি মনে করি না যে তিনি সেটা মিন করেছেন। আমি সাক্ষাৎকারটা দেখেছি, সেখানে তিনি বলছেন যে পরবর্তীতে যারা ক্ষমতায় আসবে তাদের 4 বছর। তখন পাল্টা প্রশ্ন করেন সাংবাদিক যিনি ইন্টারভিউ নিচ্ছিলেন, তিনি বলছিলেন যে তাহলে আপনারা কি? তিনি বলেন আমি তো সেটা বলিনি, আমাদেরটা 4 বছরের কমও হতে পারে, আমাদেরটা 4 বছরের কমও হতে পারে, বাট হি ডিডন্ট গিভ এনি ডেফিনিট স্পেসিফিক টাইম টেবল, রাইট? এটা আমার মনে হয় ওইটা তার ওই বক্তব্যের সাথে পরবর্তীতে যারা নির্বাচিত হয়ে সংসদ কত বছর হবে ওইটার সাথে আসলে কোনো সম্পর্ক নেই। এটা আসলে মিক্স আপ করে ফেলছে অনেক মিডিয়া, আমি যেটা বুঝেছি। এখন এই জন্যই শঙ্কাটা যে একদিকে শুনেন, আপনি যতক্ষণ পর্যন্ত আপনার যদি একটা টার্গেট থাকে যে আপনি এখন অভিমত অনুষ্ঠানটা করবেন, আপনি 1.5 hour ইউ উইল স্পেন্ড হিয়ার। এখন আপনি জানেন না যে কখন গিয়ে আপনার অভিমত শেষ হবে। আপনি কি পারবেন শেষ করতে? সেটা সময় তো শুধু বাড়তেই থাকবে। একবার মুজিবে একটা বলবে, একবার আমি বলবে, একবার উনি বলবে। এটাই বিএনপি বারবার বলছে যে তোমরা তোমাদের অবস্থানটা ব্যাখ্যা করো। এখন এইটা বলতে গিয়ে অনেকে বিএনপিকে দোষারোপ করছেন। বিএনপি বারবার বলছে নির্বাচনের কথা, তারা নির্বাচন হলেই তারা ক্ষমতায় চলে আসবে। এখন আপনি বুঝলেন কীভাবে? যারা বলছেন যে বিএনপি চলে আসবে, তার মানে বিএনপি ভালো কাজ বলছে, কথা বলছে বিদায়, ভালোভাবে তার রাজনীতি পরিচালনা করছে বিদায়, তারেক রহমান সাহেব তার সুযোগ্য নেতৃত্ব দিচ্ছেন বিদায় তো 16-17 বছর বিএনপিকে ভাঙা যায়নি। তারেক রহমান তার যোগ্য নেতৃত্ব দিচ্ছেন বলেই তো মানুষ মনে করছে, অপরাপর অন্য রাজনৈতিক দল মনে করছে তো বিএনপি ক্ষমতায় চলে আসবে। ধন্যবাদ। আপনি কেন একজনের ভালো কাজে বাধা দিবেন? অনেক কলার আছেন, দেখে কে আছেন। আসসালামু আলাইকুম কলার। আসসালামু আলাইকুম কলার, আসসালামু আলাইকুম। টেলিভিশনের ভলিউম না কমালে আপনার কথা আমরা শুনতে পাবো না। যাচ্ছে পরের করে, দেখে কে আছেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ফারহান। কে বলছেন? আমি ডক্টর ইউনূসের কথার আগে একটু কিছু বলতে চাই। ডেনমার্ক থেকে যে ভাই আওয়ামী লীগের কথা বলছেন, আর মনি সাহেব, দুঃখিত, আপনি কে বলছেন? এই দুইজনকে ওনাদের কয়েকবার আমরা আলোচনা শুনেছি। এরা তো ফ্যাসিস্ট সরকারের, গত ফ্যাসিস্ট সরকারের স্পোক্স পারসন। এনাদের কাছ থেকে আমরা নতুন কিছু শুনতে চাই না। আচ্ছা, ডক্টর ইউনূসের রিজনেবল মনে হলো না, মানে 4 বছরের কম। কারণটা হলো এই যে দেশে ছোট ছোট বিভিন্ন রকম দুর্ঘটনা হচ্ছে, দাবি দেওয়ার আন্দোলন হচ্ছে, এগুলা কিন্তু আওয়ামী লীগের
এগুলোর পিছনে আওয়ামী লীগ আছে। সুতরাং ইলেকশন যত দেরি হবে আওয়ামী লীগের সন্ত্রাসী কার্যকর্ম আরো বেড়ে যেতে থাকবে। আর তাছাড়া আরেকটা ভেরি ইম্পর্টেন্ট হলো দেশের সরকারের পার্টিকুলারলি সিভিল সার্ভেন্ট থেকে একটা পার্ট হওয়া দরকার। তা না হলে এরা যারা যারা ভিতরে আছে সিভিল সার্ভেন্ট বিভিন্ন জায়গায়, এরা একটা হুমকি হয়ে দাঁড়াবে এই গভর্নমেন্টের জন্য। ধন্যবাদ আপনাকে আপনার অভিমতের জন্য। যাচ্ছে পরের কলার, দেখি কে আছেন লাইনে। আসসালামু আলাইকুম কলার। কলার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আপনার নাম? আমার নাম আব্দুল মাসিন। জনাব আব্দুল মতিন, কোত্থেকে ফোন করেছেন? আমি লন্ডন থেকে বলছি ভাই। বলুন আপনার অভিমত জনাব মতিন। আমি আপনাদের অভিমত অনুষ্ঠানটা শুনতেছি। আমি একটু মতামত দিতে চাই এখানে। বলুন। 1971-70 যে নির্বাচন হয়েছিল, নির্বাচনের পরে আওয়ামী লীগ জয়লাভ করেছিল। পাকিস্তানি সরকার তখন আওয়ামী লীগকে ক্ষমতা দেয়নি। তারপরে মুক্তিযুদ্ধ হয়েছিল। মুক্তিযুদ্ধের মাধ্যমে আমাদের দেশেরও মানুষ মারা গিয়েছিল। যারা মুক্তিযুদ্ধ করেছিল তারা মারা গিয়েছিল, যারা রাজাকার ছিল তারাও মারা গিয়েছিল ওই সময়ে। আর এখন যে দ্বিতীয় মুক্তিযুদ্ধ হয়েছে, এখন আওয়ামী লীগ সরকার তখন পাওয়ারে ছিল, তখন তারাও এই ছাত্র আন্দোলনের মাধ্যমে আমাদের ছাত্রদেরকে হত্যা করেছে। তাদেরও কিছু লোক মারা গেছে, এখন পুলিশ মারা গেছে। আপনার মন্তব্য কি? এগুলো আমরা সব জানি, আপনি কি বলতে যাচ্ছেন? না না, উনি বলতেছেন ওদের বিচার হবে, যারা ছাত্রদের মারছে ওদের বিচার হতে হবে। ওদের মাধ্যমে ওই ওই রাজাকার যারা মারা গেছে ওদেরও বিচারের একটা পথ খুলে দিচ্ছেন কিনা আমি জানতে চাই। ওদের মাধ্যমে ওই যে রাজাকার যারা মারা গেছে, মুক্তিযুদ্ধের সময় যারা রাজাকার মারছে, ওই রাজাকারেরও বিচার কি হতে যাচ্ছে এখন? ওদেরও বিচার করা, যারা রাজাকার মারা গেছে ওদেরও বিচার করার একটা পথ খুলে দিচ্ছেন কিনা এখন? যে উনি বিচার আমার মনে হয় উনি যারা এই যুদ্ধে, এই 24 স্বাধীনতা যুদ্ধে যারা পুলিশ মারা গেছে ওদের বিচার হতে হবে। ওরা কিভাবে মারা গেছে ওদের মাধ্যমে উনি কি ওই 71-এর মুক্তিযুদ্ধ রাজাকাররা মারা গেছে ওদের কি বিচারের পথ খুলে দিচ্ছেন? ধন্যবাদ আপনাকে আপনার প্রশ্নের জন্য, এবং আপনি যুক্তিযুক্ত প্রশ্ন তুলেছেন। অর্থাৎ আপনি বলতে যাচ্ছেন যে 16 ডিসেম্বরের পরে মুক্তিযোদ্ধারা যে সমস্ত রাজাকারদেরকে হত্যা করেছিলেন তাদেরও রাজাকার হত্যার কারণে তাদের বিচার হওয়া উচিত কিনা, আপনি এটি বলতে যাচ্ছেন? আমি যদি ভুল না হয়ে থাকি। যাচ্ছি পরের কল, দেখি কে আছেন। আসসালামু আলাইকুম কলার। আসসালামু আলাইকুম। হ্যালো, আসসালামু আলাইকুম ভারুন ভাই। কলার আপনার নাম? আমার নাম কামরুল, আমি কার্ডিফের পাশে থেকে ফোন করছি। আপনাদের সাথে অনেক বছর কথা হইতেছিল। বলুন। আর যাই হোক আমি এই দেশে বর্তমানে এই দেশে মেইন স্ট্রিমে আমি পলিটিক্সে আমি প্রথম পদার্পণ করেছি, প্রথম শ্রেণীতে আছি। যাই হোক, তো বাংলাদেশে যত জন্ম হয়েছে, কিন্তু আমার কাছে কেন ওই বারবার যখন আপনারা বলেন রাজতন্ত্র, বাংলাদেশের মানে গণতন্ত্র, তো আমার কাছে কেন লাগে যে বাংলাদেশে সেটা নাই, শুধু সেখানে ডাবল রাজতন্ত্র। সাধারণত রাজতন্ত্রতে এক পরিবার থাকে রাজা, আমার বাংলাদেশে হচ্ছে দুই পরিবার সেটা। আর দ্বিতীয়ত হচ্ছে লাস্ট যেটা হচ্ছে যে অন্ধবিশ্বাস। এই যে আমি অনেক রাগ করতাম ওনার প্রতি, কিন্তু যেহেতু আমি জানি এখনো অনেক দেশে, আমাদের দেশেও অন্ধবিশ্বাসী লোক আছে যারা তাদের স্ত্রী এবং সন্তানদেরকে স্বর্গ সেবা করতে দেয় তাদের পীর বাবার কাছে। তো সেইভাবে এরা অন্ধবিশ্বাস তাদের আমাদের এত ছাত্র, এত ভাই বোন, এত সন্তানদেরকে আমাদের চোখের সামনে সে একত্র তো আমরা দেখিনি, শুনেছি শুধু। এটা তো আমরা দেখলাম, নিজের চোখে দেখলাম, আমরা নিজে কানলাম, বসে বসে কানলাম রুমের মধ্যে, এগুলো দেখে কিছু করতে পারলাম। কিন্তু লিখেছি আমরা বলেছি 5 তারিখের আগেও লিখেছি যে যদি কেউ এর পরে আওয়ামী লীগকে সাপোর্ট দেয়, আমি অন্তত তাকে মানুষ বলতে পারবো না। ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ। যাচ্ছি পরের কলে, দেখি কে আছেন। আসসালামু আলাইকুম কলার। ওয়ালাইকুম আসসালাম। কলার আপনার নাম? মোসাদ্দেক হোসেন মানিকরা বলছি। জি জনাব মানিক, বলুন আপনার অভিমত। 1 ঘন্টা থেকে আমি লাইনে হারা। বলুন। আপনি বসে বসে কিন্তু ফোনটা ধরতে পারতেন। আমি খুব কুইক করে নিব। দুইটা আমার অভিমত। একটা হচ্ছে আমি বিভিন্ন টিভি চ্যানেল দেখি, ইন্টারন্যাশনাল চ্যানেল দেখি, সব টক শোতে
আপনার আমি দেখি তাদের জিডিপি গ্রোথ, এক্সপোর্ট গ্রোথ, রেমিটেন্স গ্রোথ, স্কেটিং অ্যান্ড ডাইনামিক গ্রোথ ইন দ্য ইন্ডাস্ট্রিয়াল ইনফ্রাস্ট্রাকচার, তারা তাদের গ্রোথ নিয়ে, তাদের জিডিপি নিয়ে, কি পারফরমেন্স ইন্ডিকেটর নিয়ে কথা বলে। আর আমরা শুধু বলি আমাদের ব্যর্থতা নিয়ে। আমার যে মোল্লাভাই যে বলছেন জাতির জনক, এইটা একটা ডাহা মিথ্যা কথা। আমি গত সপ্তাহে চ্যালেঞ্জ করেছি, বাঙালি জাতির স্বাধীনতার স্বপ্নদ্রষ্টা হচ্ছেন নওয়াব স্যার সলিমুল্লাহ, শেরে বাংলা এক বজলক। আমি টেলিভিশন চ্যানেলে আসবো যে দরকার হয়। এইটা ডাহা মিথ্যা কথা। দ্বিতীয় কথা উনি বলেছেন যে ওনারা গণহত্যা করেন নাই, ওনারা গণহত্যা তো একটা করেন নাই, ওনারা গণহত্যা হাসিনা করেছে, ব্রাহ্মণবাড়িয়াতে করেছে, আপনার পিলখানাতে করেছে, লাঠি বইটা দিয়ে করেছে, ছাত্র করেছে, সাইদি সাহেবের সাপোর্টারদেরকে হত্যা করেছে, ছাত্র জনতাকে হত্যা করেছে। ওনারা মিথ্যা বলতেছেন। আর আমি মুজিবুল হক মনির ভাইকে জিজ্ঞাসা করবো একটা কথা, লাস্ট কথা আমার, যে আওয়ামী লীগের 71 to 72 to 75 এর আওয়ামী লীগের স্বৈরাচার শাসন, বাকশালের জুলুমের বিরুদ্ধে একমাত্র সোচ্চার ছিল জাসদ। সেই জাসদের আজকে এই করুণ দশা কেন হলো, এটা জবাব দিবেন। আচ্ছা, ধন্যবাদ আপনাকে থ্যাংক ইউ। আপনার অভিমতের জন্য। যাচ্ছি পরের কল। আসসালামু আলাইকুম কলার। থ্যাংক ইউ। কলার, আপনার নাম? শফিক আহমেদ, জনাব শফিক আহমেদ, আপনি কোথা ফোন করেছেন? লন্ডন থেকে। বলুন আপনার অভিমত। ধন্যবাদ চ্যানেলের সবাইকে আমার সালাম। আমি অভিমত অনুষ্ঠানটা দেখতেছি মনোযোগ সহকারে। এই সরকারের যে 4 বছরের মেয়াদ, বিএনপির ভাইদেরকে বলবো যে এই সরকারের মেয়াদ 4 বছর বছর তো সরকার ঘোষণা করেননি এখনো। আমার কথা শুনে, এই সহজে এই সরকার নির্বাচন দিবে না। আচ্ছা, যার কারণে বিএনপি চাচ্ছে নির্বাচনে যাওয়ার জন্য, কিন্তু ওনাদের আশাও পূরণ হবে না। যখন জামাত, মনি ভাই একটু আগে বলে গেছেন যে জামাত চাইতেছে না নির্বাচন হোক দেশে, কারণ যদি নির্বাচন সময় যত বেশি যাবে বিএনপির প্রাঙ্গণ শুরু হবে, বিএনপির ঐক্য থাকবে না, তখন তাদের সুযোগ চলে আসবে। তখন আমার প্রশ্নটা হচ্ছে, এই দেশটা স্বাধীন হয়েছিল, আমরা বাঙালি জাতি হিসাবে পরিচিত পেয়েছিলাম, আবার কি পাকিস্তানি হব? আর পাকিস্তানের মতো অবস্থা হবে আমাদের? দুঃখ লাগে। একজন মানুষ আসে দেশপ্রেমিক হিসাবে কথা বলেন, দেশে কি হচ্ছে মনি ভাই একটু আগে বলে গেছেন, দেশের ফিউচার ইজ ভেরি ডার্ক। কি যে হবে বাংলাদেশে, ইটস গোনা বি এ সিভিল ওয়ার। এই আপনারা লিখে রাখেন আমার এই কথাটা। এই সরকার নির্বাচন দেবে না, এটা বিদেশিদের ম্যান্ডেট নিয়ে উনি আসছে বাংলাদেশে পারপাস সার্ভ করার জন্য উনি আসে নাই। উনি আসছে ওনার প্রভুদের পারপাস সার্ভ করার জন্য। তাই উনি এই দেশে শান্তি চাবে না, এই দেশটাকে ডিস্ট্রয় করে উনি ক্ষান্ত হবেন। এটাই আমার অভিমত। আসুন আমরা সবাই মিলে আমাদের দেশটাকে রক্ষা। অসংখ্য ধন্যবাদ। আমরা অনুষ্ঠানের প্রায় শেষ পর্যায়ে। আমি জনাব মুজিবুল হক মনি, আপনার শেষ মন্তব্য জানতে চাইব। দেশের এই পরিস্থিতিতে আপনার প্রত্যাশা কি? আমার প্রত্যাশা হলো যে কোনোভাবেই হোক একটা সরকার এখন আছে দেশে। কী ধরনের সরকার আমি আর আগেও আলোচনা করেছি, সাধারণ মানুষের প্রত্যাশাটা তো আমাদের মতো না। আমরা রাজনীতি করি, আমাদের এক ধরনের কিন্তু তাদের প্রত্যাশাটা হলো দৈনন্দিন জীবনের সঙ্গে সম্পৃক্ত। সেই ক্ষেত্রে আমি বলবো যেই এখন ক্ষমতায় আছেন, অন্তত ল অ্যান্ড অর্ডারটাকে একটু নিয়ন্ত্রণ করেন। নাম্বার 1, এটা নিয়ন্ত্রণ করতে হবে। নাম্বার 2 হলো গিয়া এই দ্রব্যমূল্যের মূল্য যে অবস্থা এখন মারাত্মক, এটাকে নিয়ন্ত্রণ করেন। আর সবচেয়ে বড় রাজনৈতিক কথাটাই হচ্ছে গিয়ে আমার এই যে একটা নির্বাচন দরকার। কেন? যে কোনো রাজনৈতিক দল যতক্ষণ পর্যন্ত রাষ্ট্রের ক্ষমতা না নেই, ততক্ষণ পর্যন্ত এই ধরনের অযাচিত অবাঞ্ছিত কোনো সরকারের হাতে দেশ কখনো সুরক্ষা পাইতে পারে না। কারণ তার কোনো রোডম্যাপ নাই, কোনো ফ্রেমওয়ার্ক নাই, কিছু দিচ্ছে না। এবং উনি যে 4 বছর বলার আগে 2-3টা পয়েন্ট যদি বলতেন যে এই নির্বাচনটা দিচ্ছি, এরপরে এইটা করছি, এই আমাদের হয়তো 4 বছর লাগতে পারে বা করতে পারে, এরকম একটা কি কিন্তু কোনো কিছু না দেওয়া আমার 4 বছর লাগতে পারে বা ঠিক আছে। আমার সম্মানিত কলার একজন বলছেন যে জাসদের এই আজকের এই অবস্থা, দুর্গতি অবস্থা কেন? ভাই, আপনি তো রাজনীতি করেন, আমি জানি। সুতরাং আপনি ওইভাবে দেখেন, আমরা যত প্রগতিশীল দলগুলা 75-এর পর থেকে বা 75-এর আগে থেকেও প্রগতিশীল দলগুলা বাংলাদেশে তাদের অবস্থা ভালো না।
এই ভালো না কেন, এই আওয়ামী লীগ এবং বিএনপির মতো এবং জাতীয় পার্টির মতো দল যারা ক্ষমতায় ছিলেন ওনারাই এই প্রগতিশীল দলগুলাকে পিছিয়ে রেখেছেন এবং এখন তো আরও দুরবস্থা চলছে এবং চলবে। তারপরেও জনগণের কথা বলবে, এই জাসদ সহ যারা আছে ওরা জনগণের কথা বলে যাবে, কোনো সুবিধা বঞ্চিত অবস্থায় হোক আর যেভাবেই হোক তারা কথা বলে যাবে। অসংখ্য ধন্যবাদ। জনাব মোল্লা, আপনার শেষ মন্তব্য, প্রত্যাশা। জি, আমি এর আগেও একবার আপনাকে আপনার এখানেই বলেছিলাম আমার কোনো প্রত্যাশা নাই একটি দখলদার সরকারের কাছে। আমি যেটা বলতে চাই, তারা যেই 4 বছর বা যেই স্বপ্নটা দেখে এই দেশের মানুষ তাদের বিতাড়িত করবে অচিরেই, সুতরাং তারা কোনোভাবেই 4 বছর কেন, আমার তো মনে হচ্ছে 1 বছরও তারা এই দেশে থাকতে পারবে না। একটি কথা আমি বলি যে এই আমাদের দেশে আজকে যে স্বাধীনতা বিরোধীরা জেকে বসেছে, এটার জন্য যে এক ভদ্রলোক উনি আলোচনায় বলেছেন যে বিএনপি বহুদলীয় গণতন্ত্র, এই বহুদলীয় গণতন্ত্রের নামেই কিন্তু দেশটাকে ধ্বংস করে ফেলা হয়েছে। যিনি জিয়াউর রহমান এই দেশে এই স্বাধীনতা বিরোধী, এই যুদ্ধাপরাধী, এই বিএনপি জামাতিদের মানে পুনর্বাসন করে 79 সাল পর্যন্ত বাংলাদেশের রাজনীতিকে, বাংলাদেশটাকে একটা বদ্ধ ভূমি করে রেখেছিল। সেখানে কাউকে কোনো কথা বলতে দেয় না, নির্বাচন তো দূরের কথা। ধন্যবাদ। এই বহুদলের নামে তারা অসংখ্য ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ, শেখ হাসিনা কি অসংখ্য ধন্যবাদ। জনাব নুরুজ্জামান, আপনার শেষ মন্তব্য, আপনার প্রত্যাশা। ধন্যবাদ। প্রত্যাশা তো অবশ্যই আছে, তবে আমরা যে কোনো সময় আসলে যে কোনো প্রতিনিধি যে কোনো দলের কথা বলার ক্ষেত্রে সম্মান দিয়ে কথা বলা উচিত। যেমন আমি গত পরশু দিন একটা চ্যানেলে কথা বলছিলাম, তো এক আলোচক বারবার বলছিলেন ইনুস আলী ক্ষমতা নিচ্ছে, ইনুস আলী। আমি বললাম আপনি ডক্টর মোহাম্মদ ইউনুস এই শব্দটা বলেন, এইভাবে বলেন, ইনুস আলী বলার দরকার নেই। এই যে দখলদার বলা হচ্ছে বারবার, এই কথাগুলো আসলে সুন্দর দেখায় না। যাই হোক, আমার প্রত্যাশা হচ্ছে, দেখুন বিএনপি অবশ্যই একটি রেসপন্সিবল রাজনৈতিক দল। বিএনপি দেশে কোনো সংকট নতুন করে আবার সৃষ্টি হোক, এই ধরনের কোনো দিকে দেশ ধাবিত হোক, এটা বিএনপি চাইবে না। আর বিএনপি সেটা চাইবে না বলেই বিএনপি সবগুলা বিষয়ে তার প্রতিক্রিয়া দেখাচ্ছে অত্যন্ত সুচিন্তিতভাবে। আর বিএনপি ধ্বংস হয়ে যাবে বা একেবারে বিলুপ্ত হয়ে যাবে এই ধরনের স্বপ্ন যারা দেখছেন সেটা আসলে দুঃস্বপ্নই। গত 16 বছর বিএনপিকে ট্রাই করা হয়েছে ভেঙে ফেলার, ভাঙ্গা যায়নি। বিএনপি তার সমহিমাই আছে, তারেক রহমানের তার যোগ্য নেতৃত্বের মাধ্যমেই বিএনপি প্রতিষ্ঠিত আছে। এবং আমরা যেটা প্রত্যাশা থাকবে, ডক্টর মোহাম্মদ ইউনুস সাহেব অবশ্যই তার নিজের সম্মানের জায়গাটাও রাখবেন। এই জিনিসটা মনে রাখতে হবে। তিনি একজন নোবেল লরিয়েট, তাকে সেই সম্মান দেখিয়ে কিন্তু দেশের মানুষ এই জায়গায় বসেছে। এখন তিনি যদি কোনো দিক থেকে বায়াসড হয়ে 4 বছরের কথা, অবশ্য 4 বছরের যে কথাটা আমি আগে বলেছি, আমি আবার পরিষ্কার করছি, তিনি 4 বছরের কথা বলেননি। এই কথাটা ওই পরবর্তী সরকারের মেয়াদের সাথে আসাতে মিক্স হয়ে গেছে, কারণ আমি নিজে ইন্টারভিউটা শুনেছি এবং এটা আসলে ভুলভাবে মিডিয়ায় চলে আসছে। তিনি কোনো, অথবা অনেক ক্ষেত্রে হয়তো যিনি ট্রান্সলেট করেছেন তিনি সঠিকভাবে বুঝেননি, বা যাই হোক। আমি শেষ কথা বলবো যে সংস্কার অবশ্যই প্রয়োজন আছে। সংস্কারের জন্যই আমরা আন্দোলন করেছি এবং এত মানুষ প্রাণ দিয়েছে। এই সংস্কারের পাশাপাশি সরকার যেন তার একটা টার্গেট ফিক্সড করে, টার্গেটকে সামনে রেখে তার কার্যক্রমকে পরিচালনা করে এবং যৌক্তিক সময়ের ভিতরে, 4 বছর যৌক্তিক সময় নয়, যৌক্তিক সময়, বিএনপি বলছে না 1.5 বছর ভিতরে দিয়ে দেন, 1 বছর দিয়ে দেন, যৌক্তিক সময় এর মধ্যে একটা নির্বাচন করে নির্বাচিত প্রতিনিধির কাছে ক্ষমতা হস্তান্তর করে দেশে গণতন্ত্রের দ্বারা ফিরিয়ে আনা হয়। থ্যাংক ইউ। দর্শক দেখছিলেন অভিমত অনুষ্ঠান, দেখা হবে আগামী অনুষ্ঠানে। এই প্রত্যাশা আজকের মতো এখানে শেষ করছি। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।